আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্জয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনোদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোনো রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পিছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে। তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয় আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফিরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগেই। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএম এ শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ। আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে
ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে উপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পিছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করলো যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখলো বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ, ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে ঘুমটুকি দেখতে বের হন না এবং অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারাই ঘটনা পাঠাই, তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়। লিখছেন মঞ্জুর চৌধুরী। আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর, তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন।
আমরা 3 ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে, দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে ডাকতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের 3 ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা। আমরা দেখলাম এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে 3 বোনঝি এবং 2 বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে 1 ট্যাঙ্কি পানিতে আমাদের 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক 3 বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়তো। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট 2 মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, বাড়ির খরচ কমে গেছে অনেক। 1 ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় 3 ফ্ল্যাটের সময়। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা 2 মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা, দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন, এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সে সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁদতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল, তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে জানা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেননি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা সন্ধ্যা এসে তার পা ধরে মাফ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চান। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করতো না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখতো। পিরানি জড়িত আরো কিছু ঘটনা আছে আমার কাছে, এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। শহীদের ইমেলটি আমি পড়তে চাই। লিখেছেন, শুরুতেই সালাম দিয়েছেন সবাইকে, জানিয়েছেন আসসালামু আলাইকুম, জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর যন্ত্র কৌশল বিভাগের ছাত্র। আমার দেশের বাড়ি কক্সবাজার।
যদিও আমার নিয়মিত রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু রেডিও ফুর্তিতে ভূত এফএমটা তার শোনা হয়ে থাকে, সেটাই তিনি লিখে জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো এক ঘরে অ্যাটাচড গৃহশিক্ষক ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা, আমি একাই থাকি। ঘটনার দিনটি ছিল 12 জানুয়ারি 2012 বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর ঘুরে ফিরে না আসে। বাড়ি থেকে আসলাম মাত্র, বাসায় পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে যায়। তালা খুলে রুমে ঢুকতেই মনে হলো আমার সাথে আরো একজন ঢুকলো, কিন্তু না। যাই হোক, রীতিমতো শুয়ে পড়লাম, বাতিটাও অফ করে দিলাম। কিন্তু কেন জানি মাথায় একটা সন্দেহ কাজ করছিল। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। আচানক কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে যায়। বাতি অন করতে গেলাম, বাট ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাভেলেবল। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগে আমাকে বলা হলো, বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা চালাও। চার্জার না থাকায় লাইট থেকে খুব কম আলো পাওয়া যাচ্ছিল। দেখতে পাই এলাকার সিনিয়র এক বড় ভাই, আমি নাম বলতে পারবো না, আমার সামনে দাঁড়ানো। ব্যতিক্রম কিছু ভাববো তো দূরের কথা, কিভাবে রুমে ঢুকলো সেটুকুও মাথায় আসেনি। রাত আনুমানিক 2টা। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ চার্জারটা নিয়ে আমার সঙ্গে একটু আসতে হবে। আমার ছোট বোন অমুক ঘর থেকে কাউকে না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরো বললেন, ও এভাবে প্রায় বেরোয় এবং আশেপাশে কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়, কোনো তাবিজ কবজ গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই মুদ্রা দোষের কথা আমি আগেও শুনেছি, কিন্তু একবারও আমার মাথায় আসেনি। চলুন বলে চার্জার হাতে বেরিয়ে পড়লাম। ভাইয়া সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় রেল লাইনের পাশে একটি তাল গাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন, সাথে আমিও। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা দেখে আসি, বলে সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছেন। ডাক দিলাম, ভাইয়া ওদিকে তো আধার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না। কিন্তু কোনো উত্তর ছিল না। তার পরিবর্তিত হাব ভাব দেখে কিছুটা সন্দেহ হয়। আরো কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীরে কাঁপন ধরে যায়। পিছু হাঁটার চেষ্টা করি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানেই। ফিরতেই যা দেখি তা আমি কেন, পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার বাঁ পাশ ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল এবং বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। একটি কাটা মাথাটির গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমার দম প্রায় আটকে যাচ্ছে। চার্জ লাইটের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কাটা মাথাটি সেই মেয়েটির যাকে আমরা খুঁজছিলাম। আমি একেবারে পাথর, চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য বাকশক্তি হারালাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাই কোথায় দেখছিলাম। বড় ভাই উধাও। নিশ্চিত হলাম চলে যাওয়া ফিগারটি কোনো বড় ভাই নন। সাথে সাথে চার্জ লাইটটা অফ হয়ে গেল। আরো ভয় পেয়ে যাই। হুশ প্রায় অকেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে আসছিল না। এবার ওই জায়গা থেকে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি পরিস্থিতি আরো চরম পর্যায়ে। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত অট্টহাসি। দেখে আমার জায়গায় আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল 8টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি। গায়ে প্রচন্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে যায়। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া সূরা পড়ে আমার গা মাথায় কয়েকবার ফুঁ দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলাম। দেখি ওই তাল গাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালখণ্ডটি দেখতে অনেকটা মানুষের চেহারার মতো। হুজুর বিষয়টা ঘটনার সাথে জড়িতদের বলতে বারণ করলেন এবং ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারোর সাথে শেয়ার না করে বিশেষ অজুহাতে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনি বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো কোনো সমস্যার সম্মুখীন তারাও হয়েছিলেন। এই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন। সকলের নিরাপদ জীবন কামনা করছি এবং অনুরোধ রইল, রাতে একা বের হবেন না। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিউটরের কাছে শোনা। আমার বাড়ি বাগেরহাট সদরেই অবস্থিত। আমার হাউস টিচার
তার বাড়ি ছিল বাগেরহাট এবং বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নাম ডাক থাকায় ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার, এবং তিনি রাত বিরাতে সে কারণে তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতে যেতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কি যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক, তার শরীর ভেজা। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে, আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান। এবং আমি মনে হয় এই ঘটনাটা আগে একবার পড়েছিলাম, সো এই ঘটনাটা আমি ভুল করে সিলেক্ট করেছি, সরি, আমি সেটা পড়ছি না। আমরা বরং আমাদের গেস্টের কাছে ঘটনায় চলে যাই। আমার গাজীপুর বুবাই থেকে লিখেছেন। সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম পড়েছিল। কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমি একাই ঘুমাই। প্রতিদিনের মতো রাত 11টার দিকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়ি। বাট খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে ফ্যান অফ, বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছি। আমি বিছানা থেকে নেমে ফ্যান অন করি এবং আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে ফ্যান অফ। আমার খুব রাগ হয়। আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো এসে ফ্যান অফ করে যাচ্ছেন। আমি কিছু না বলে ফ্যান অন করে আবারও ঘুমাই। বাট থার্ড টাইম ঘুম ভাঙার পর আমি আবারও দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিই। বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি। আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি। বাট এবার আমার ঘুম আসে না। আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামি করছে নাকি অন্য কিছু। 30 মিনিটস পর আমি যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে যাবার জন্য বিছানা থেকে উঠি। টয়লেটটা ছিল আমার মা বাবার রুমের মাঝে। আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি। বাট 20 মিনিটস হবার পরও বাবা যখন বের হলেন না, আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে 2:47 বাজে তখন ঘড়ির কাঁটায় ঠিক। এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে। মনে হলো বাবা গোসল করছে। আমি এটা ভেবে আমি গরমের জন্য হয়তো আমি এটা ভাবি যে গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন। আমি আরো কিছুক্ষণ ওয়েট করি। বাট আরো 30 মিনিট যাবার পরও বাবা বের হলেন না। এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি। বাট দরজাটা খোলা ছিল, তাই আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল, তাই দেখা যাচ্ছিল। বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা। আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই। আমি অবাক হই। এবার আরো জোরে ধাক্কা দিই। পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরো অবাক হয়ে যাই। দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে। বাট বাবা সেখানে নেই। বাচ্চাটি ছিল খুব সাদা, বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার, বাট আমি যেন পুরো অকেজো হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি, সব দেখছি। তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে। তারপরে আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা, এবং আমার গাল লাল ফুলেছিল আর খুব জ্বর ছিল। গালে কোনো আঙুলের ছাপ ছিল না, কেন তা আমি জানি না। আমাকে তারা সাথে সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। আমি কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই। বাবা অফিসে ছিলেন সেই সময়। মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর কে সব বলার পর তিনি বললেন যে
সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, এবং সেই সময় সেটা আমাদের মানে তিনি বোঝায় যে তোমার মায়ের সাথে যখন তুমি খারাপ বিহেভ করছো তখন হয়তো কোনো জিন তা দেখে এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে তোমাকে শাস্তি দিয়েছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো, কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করে, আমি এরকম উদ্ভট কোনো দৃশ্য, এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটা আমি ভাবতেও পারি না আসলে। যে বাথরুমের দরজা খুলে আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আবার বালতির মধ্যে বসে বসে গোসল করছে বা এরকম কিছু একটা, মানে এরকম কোনো কিছু যদি, মানে আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেলটা করেছেন নুরুল ইসলাম সুজন, তিনি আবার সেটা তাকিয়ে দেখেছেন, তারপরে চর খাওয়ার পরে পড়ে গেছেন। মানে জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরে তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ, আজকের হাতে সময় নেই। যাক, আমি আজকে যে ঘটনাটা বলবো তা হলো আমার বাড়ির একটি ঘটনা। আমাদের বাড়িতে এরকম প্যারানরমাল অনেক ঘটনাই আছে। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনা একটু দেই। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। বাড়ি ঢুকতেই একটি কবরস্থান রয়েছে, সেখানে একটি বহু পুরনো তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আমাদের বাড়িতে ঘটেছিল। বাড়ির একদম শেষ মাথায় একটি বাঁশঝাড় রয়েছে এবং যেখানে একটি অনেক পুরনো কবরস্থান রয়েছে। ওই স্থানের নাম হচ্ছে পেশপাড়। আগের দিনে আমাদের বাড়ির স্যানিটেশন ব্যবস্থা এত খারাপ ছিল যে সবাই দূরের একমাত্র টয়লেটটা ব্যবহার করত। যা হোক, বাড়িতে ঢুকতেই কবরস্থান থাকায় যারা অন্যত্র কাজ করে রাতে বাড়ি ফিরত তারা অনেক ভয় পেত। তাই সেখানে বাড়ির মানুষজনের উদ্যোগে একটি মসজিদ করা হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যে মসজিদে কোনো হুজুর 2 মাসের বেশি থাকতে পারেনি। যাই হোক, এবার ঘটনায় আসি। সকালবেলা আমার ছোট কাকা মাসুদ কাজের জন্য সোনাপুর শহরে যায়। ফিরতে ফিরতে প্রায় 7টা-8টা বেজে যায়। প্রতিদিনের মতো ওনার কাজে সকালে বের হওয়ার সময় দেখলেন মসজিদের পাশে ওনার বড় চাচা মোতালেব আহমেদ পড়ে আছে। যেহেতু উনি সকাল সকাল কাজে চলে যেতেন, সেহেতু উনি প্রথমে মোতালেব চাচাকে দেখলেন এবং বাড়ির সবাইকে ডাক দিলেন। তখন বাড়ির অন্যান্য পুরুষ মানুষ এসে মোতালেব চাচাকে হসপিটালে নিয়ে গেলেন এবং আমার কাকা তার কাজে চলে গেলেন। দুপুরবেলা খবর এলো তার চাচা মোতালেব মারা গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। তার 4-5 দিন পর রাতে যখন মাসুদ চাচা বাড়ি ফিরছিলেন তখন কবরস্থানের শেষ মাথায় তার সামনে হঠাৎ মোতালেব দাদা হাজির হলেন। আমার কাকা অনেক সাহসী হওয়ায় তিনি সেন্সলেস হলেন না। তখন মোতালেব দাদা আমার কাকাকে বললেন, কিরে তুই না আগে আমাকে দাওয়াত দিতিস, এখন দিস না কেন? তখন আমার কাকা বললেন যে আচ্ছা চাচা, আজ চলে আসেন এবং রাতে খেয়েছেন। কথাগুলো নোয়াখালী ভাষায় লেখা, আমি জাস্ট নর্মাল ভাষায় বলছি আর কি। এই বলে আমার কাকা বাসায় চলে এলেন এবং বাসায় ঢোকার পরে তার শরীর খুব ঘামতে লাগলো। তখন আমার দাদু কাকাকে বললেন, কিরে মাসুদ, তুই এরকম ঘামছিস কেন? তখন আমার চাচা আমার দাদুকে সব খুলে বলল। ওই জায়গায় এমন আরো ঘটনা ঘটে। দাদু তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়ে এবং দাদু কাকাকে আগুনের তাপ দেওয়া সহ অনেক কিছু করলেন। তার ঠিক 2 দিন পর রাত আনুমানিক 12টার সময় কাকার চাচাতো ভাই বছর তাকে ডাক দিলেন, মাসুদ বাইরে আয়, পেশবার যাবো। কাকা ভাবলো যে রাতে হয়তো বাথরুমে যাবে, একা ভয় পাচ্ছে, এ কারণে হয়তো ডাক দিচ্ছে। যাক, কাকা আমার দাদুকে 10 মিনিটের কথা বলে বের হলো এবং বছর কাকা আগে হাঁটছিল এবং মাসুদ কাকা পিছন পিছন যাচ্ছিল। হঠাৎ কাকা সামনে তাকিয়ে দেখলেন বছর কাকা নেই। তিনি তখন ভয় পেয়ে গেলেন, কারণ বছর কাকাকে যেখান থেকে হারালেন তার পাশেই পুরনো কবরস্থান। হঠাৎ কাকার ঘাড়ে হাত পড়লো। কাকা পেছন ফিরে দেখলেন সেই মোতালেব দাদা। তিনি বললেন যে সেদিন আসতে পারিনি, তুই অসুস্থ ছিলি, আজকে আসলাম। কাকা এবার আর সাহস দেখাতে পারলেন না, তিনি সেন্সলেস হয়ে গেলেন।
তার আনুমানিক 40 মিনিট পর আমার কাকা ফিরে কাকা না ফিরায় সবাই লাঠি সোটা নিয়ে পেশপাড়ের দিকে গেলেন এবং দেখলেন আমার কাকার মাথার নিচের দিকে এবং পাটা ওপরের দিকে হেলানো অবস্থায় পড়ে আছে। পরের দিন দুপুরে কাকার সেন্স ফিরলে তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন এবং আমার গ্রামের একজন সাঁওতাল ছিলেন তার কাছে কাকাকে নিয়ে যাওয়া হলো, কারণ সাঁওতাল লোকটি সবকিছু বলতে পারতেন। তখন তিনি বললেন, তোদের বাড়িতে যে মোতালেব মারা গেছে তার শেষ ইচ্ছা তোরা পূরণ করিস নাই। উল্লেখ্য যে মোতালেব সম্পর্কে কিন্তু ওই সাঁওতালকে কিছুই বলা হয়নি। তিনি বললেন যে যেখানে তোরা মাসুদকে পাইছিস সেখানে মোতালেবের বাবা মার কবর ছিল। মোতালেবের শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেখানে কবর দেওয়া হয়, কিন্তু তোরা সেখানে কবর দিসনি। আর যদি একটু পরে যেতিস তাহলে সেখানে লাশ পাওয়া যেত ওর। এই ছিল ঘটনা। এরপরে আরো অনেক লম্বা ঘটনা, অনেকগুলো ঘটনা তিনি লিখেছেন, সেই ঘটনাগুলো আজকে না পড়ি। ওকে রাসেল ভাইয়া, এখন আমি সেই লম্বা ঘটনাটি আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার পরিচয়টি পরেই দিচ্ছি, চলুন চলে যাই গল্পে। এই গল্পটি একটি পিশাচের, তাই অত্যন্ত ভয়ঙ্কর হবে, এটা আপনারা বুঝতেই পারছেন। রিয়াজ, আগামী 5 দিন তোমার ছুটি। কেন স্যার, আমার ছুটি কেন? এই কয়েকদিন অফিস বন্ধ থাকবে। বাহির থেকে চোরাচালানের মাল আনা বন্ধ হয়ে গেছে। বর্ডার থেকে এখন মাল নেওয়া অনেক কষ্টকর হচ্ছে। এই 5-6 দিন অফিস বন্ধ রাখতে হবে। 5-6 দিন পর আবার সবকিছুই ঠিক হয়ে যাবে। তাই আজ থেকে সবার এই 5 দিন অফিসে আসা লাগবে না। 5 দিনের জন্য সবার ছুটি। এই বলে স্যার অফিস থেকে বের হয়ে গেল। এবং আপনাদের তো বলাই হয়নি, আমি রিয়াজ, ঢাকা মিরপুরে থাকি। দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। একটু আগেই তো দেখতে পেলেন 4-5 দিনের জন্য ছুটি দিয়েছে। এই 5-6 দিন কি আর করার, দেশের বাড়ি থেকে ঘুরে আসার প্ল্যান করলাম। পকেট থেকে মোবাইল ফোন বের করে রনিকে ফোন দিলাম। হ্যালো রনি, আমি আজ সন্ধ্যায় দেশের বাড়িতে যাচ্ছি, তুই কি আমার সাথে চলবি? কি বলছিস, তুই কি আজ সত্যি সত্যি যাচ্ছিস নাকি? আজকে আমার অফিস বন্ধ দিছে 5 দিনের জন্য, তাই ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। এখন যদি তুই চাস তাহলে 3 জন মিলে দেশের বাড়ি থেকে ঘুরে আসি, চল। আর একজনকে কেন? আমাদের রবি। ঠিক আছে, আমি অফিস থেকে 5 দিনের জন্য ছুটি নিচ্ছি, কিন্তু সেটা ব্যাপার না। রবি কি যেতে পারবে সেটা নিয়ে তুই চিন্তা করিস না। আমি এখন ওর অফিসের দিকে রওনা হচ্ছি। আমি বললে রবি নাও আসতে পারে, সেজন্য বসের সাথে কথা বলেই তাকে নিয়ে আসবো। তুই এক কাজ কর, কাপড় চোপড় নিয়ে সায়দাবাদ চলে আয়। সায়দাবাদ এসে তুই আমাকে খুঁজবি। ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে থাক, একেবারে মাঝ বরাবর, আমি তোকে খুঁজে নিব। আমি রবিকে নিয়ে আসছি, ঠিক আছে? তুই যেমন চাস। আমি সোজা রবির অফিসের কাছে গিয়ে হাজির হলাম। রবি আমাকে দেখে চমকে উঠলো। আমি বললাম, কিরে, চমকানোর কিছু নেই, আমি ভূত না, আমি মানুষ। তুই যে মানুষ সেটা তো আমি জানি, কিন্তু এখানে এখন কেন এসেছিস সেটা তোকে বলতে হবে নাকি? ওয়েট। রবির সাথে কথা না বাড়িয়ে আমি সোজা রবির বসের কাছে চলে গেলাম। তারপর বললাম, আমি রনি দেশের বাড়িতে যাচ্ছি 5 দিনের জন্য। আমাদের সাথে রবিকেও যদি যেতে দিতেন, 5 দিনের ছুটি দেওয়া হয় তাহলে ভালো হতো। রবির বস আমাকে আগে থেকেই ভালো করে চেনে, সেজন্য আমার এক কথায় রাজি হয়ে গেছে। এদিকে তাকিয়ে দেখি রবির মুখের মধ্যে যেন পর্দার সেতু ফুল ফুটছে, একেবারে দাঁত 32টা দেখিয়ে হাসছে। অফিস থেকে রবি বাসায় গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিলাম এবং আমি আসার সময় জামা কাপড় নিয়ে এসেছিলাম। এরপর রবিকে সোজা সায়দাবাদ চলে এসেছি রবিকে নিয়ে, এবং রনিকে ফোন দিলাম। ফোন ধরতেই বললাম, কিরে, কই তুই? তুই যেখানে বলছিস ওভার ব্রিজের উপরে। ওকে শোন, নিচে বাস কাউন্টারে চলে আয়, আমি টিকিট কেটে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর দেরি না করে টিকিট কেটে সোজা বাসে উঠে বসলাম। সেখান থেকে কুমিল্লা আসতে আসতে 3 ঘন্টা সময় লেগে গেছে। অবশ্যই এত সময় লাগতো না, দাউদকান্দির মধ্যে এসে বাস পাক্কা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। জ্যাম এবং অনেক রাস্তা খারাপের মধ্য দিয়ে এই জন্য এত সময়টি লেগেছে, সেজন্য এতটা দেরি হয়ে গেছে। তবে কি করার, কুমিল্লা নেমে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে বসলাম। এখান থেকে চটখিল আসতে হবে, আরো 2 ঘন্টা লেগে গেছে। ওকে, বলা হয়নি চটখালির পাশেই আমাদের গ্রাম, এবং
চটখালি বাজার থেকে আমাদের বাড়িতে আসতে মাত্র 30-40 মিনিটের রাস্তা। আমরা সবাই চটখিল বাজারে নামে চারিপাশে ভালো করে দেখেছি এবং একটা গাড়িও দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় এখন রাত 1:37। একটা সিএনজি পর্যন্ত রাস্তার মধ্যে নেই। কি করব কিছু ভেবে পাচ্ছি না। শেষে না পেরে চটখিল থাকা আমার এক বন্ধুকে ফোন দিলাম। হ্যালো রাফি, কই তুই? আমি তো ঘুমাচ্ছি। এত রাতে ফোন দিয়েছিস, কোনো সমস্যা হয়েছে কি? আমি চটখিল বাজারে এসে দাঁড়িয়ে আছি, গাড়িও দেখতে পাচ্ছি না। তুই এক কাজ কর, তোর বাইকটা নিয়ে জলদি চলে আয়, আর শরীফকে ফোন দিয়ে বল ওর বাইকটাও নিয়ে আসতে। এখানে আমরা 3 জন আছি, 2 বাইক করে ঠিক মতো যেতে পারবো। ফোন কেটে দেওয়ার 10 মিনিট পর রাফি এবং শরীফ 2 জন হাজির হয়ে গেছে। আমি আর রবি শরীফের বাইকে উঠেছি, রনি রাফি একটা বাইকে উঠেছে। চটকিল থেকে মুন্সির রাস্তা আসতেই আমাদের গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আমি সাথে সাথে বাইকটি থেকে নেমে পড়লাম। ভালো করে বাইক চেক করে দেখি তেলের ট্যাঙ্কি ফুল। তাহলে বন্ধ হয়ে গেল কেন? তারপরেও সবকিছু ভালোভাবেই দেখছি, না বাইকের তো কোনো সমস্যাই হয়নি। তাহলে হঠাৎ মাঝ রাস্তায় এভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? এতে কি বোঝা যাচ্ছে? এত রাতে এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এইদিকে আমার ফোনের মধ্যেও তেমন বেশি চার্জ নাই। বাসের মধ্যে গান শুনতে শুনতে কখন শেষ হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তখন শরীফ বলল, দোস্ত ওই যে পাশে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, আমরা বাইক দুটো বাড়ির সামনে রেখে আজ রাত ওখানেই থেকে যাই। কাল সকালে চটখিল বাজারের দিকে রওনা হব। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে সে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাহির থেকে দরজায় আমি নক করলাম, ঠক ঠক করে। তখনই ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা উত্তর দিলেন, বাইরে কে রে? দাদি, আমরা বাসায় যাওয়ার সময় রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এখন একটু আশ্রয় দরকার। আশ্রয় দিলে ভালো হতো, কালকে সকাল সকাল ভোরে চলে যাব। বৃদ্ধা মহিলা ভিতর থেকে আবার বলল, থাকতে পারবে তো? হ্যাঁ দাদি, কেন নয়, অবশ্যই পারবো। ঠিক আছে। বৃদ্ধ মহিলা তখনই ভিতর থেকে হেঁটে হেঁটে আসছে, হাঁটার আওয়াজ আমি স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস অনুভব করছিলাম, বৃদ্ধা মহিলাটি যে হেঁটে আসছে ওনার পায়ের আওয়াজ নাই। পায়ের আওয়াজটা কেমন যেন লোহার মতো, মনে হচ্ছে কোন রোবট মাটির উপর দিয়ে হাঁটছে। বৃদ্ধ মহিলা ভিতর থেকে যখনই দরজা খুললো, আমি বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছি। ওনার চুলগুলো সাদা সাদা, কিন্তু অবাক করার বিষয় ওনার চুল দিয়ে মুখ ঢাকা। আমাদেরকে স্পষ্টভাবে মুখ দেখাচ্ছেন না তিনি। যাই হোক, তাতে আমাদের কি? আমাদের দরকার, আমাদের যেটা দরকার আমরা সেটা পেয়ে গেছি। এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। সবাই মিলে বাসার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখি বৃদ্ধ মহিলা একটা খাটে শুয়ে আছে। অন্য খাটে আমি, রনি, শরীফ, রাফি, আমরা 5 জন মিলে একটা খাটের মধ্যে শুয়ে আছি। বৃদ্ধ মহিলার বাসার ভিতরে কোনো রুম নেই। পুরো বাসার মধ্যে একটাই রুম, মানে একটাই বাড়ি একটাই রুম। একটা রুমের মধ্যেই উত্তর সাইডে একটা খাটের মধ্যে বুড়ি শুয়ে আছে এবং দক্ষিণ পাশে আমরা 5 জন একটা খাটের মধ্যে শুয়ে আছি। আমি বুড়ির মুখ বরাবর চোখ রেখে শুয়ে আছি। কালকে সকাল সকাল গ্রামে যাব, কেমন যেন লাগছে। সবাইকে দেখতে পারবো। এসব ভাবতে ভাবতে না 2 চোখ লেগে আসলো। হঠাৎ একটা শব্দ শুনতে পেয়েছি আমি। সাথে সাথে চোখ মেলে দেখি বৃদ্ধ মহিলাটি খাটের উপর নেই। আমি বিছানা থেকে উঠে বৃদ্ধ মহিলাকে ভালোভাবে খুঁজছিলাম। অবশ্যই উনাকে আমার খোঁজের কারণ আছে। সেটা হচ্ছে আমি বাসায় ঢোকার পর থেকেই উনাকে কেমন যেন সন্দেহ লাগলো। আমার কেন যেন মনে হতে লাগলো উনি সুবিধাবাদী না। কেন যেন কোন সময় আমাদের কিছু করতে পারে। হয়তো কোনো সাইকো উনি। দেখতে দেখতে তেমনই দেখা যাচ্ছে। যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে, এই একটা সন্দেহের কারণে আমার মনের ভিতরে প্রথম থেকেই ছিল। এখন হঠাৎ করে ওনাকে দেখতে না পেয়ে আমি একটু ভয় পেয়ে যাই। এইটাই উনাকে খোঁজার কারণ, যে উনি আমাদেরকে যদি হঠাৎ করে কোনো ক্ষতি করে। রুমের মধ্যেও তেমন কোনো আলো নেই। চাঁদের আলোয় জানালার ভেদ করে
কিছু আলো রুমের ভিতরে পড়েছে। সেই আলোতেই কোনো রকম শুধু রুমটাই বোঝা যাচ্ছে, রুমের মধ্যে কোনো কিছু আছে নাকি নেই সেটা স্পষ্ট ভাবে বোঝা কঠিন। পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য যখন পাওয়ার অন করেছি, সাথে সাথে আবার মোবাইল অফ হয়ে গেছে। সম্ভবত 2 থেকে 3% চার্জ ছিল, সেগুলো অটোমেটিক চলে গিয়েছে। তারপর দরজাতে গিয়ে আমি খেয়াল করতেই দেখি দরজাটা ভেতর থেকে খোলা। তার মানে বৃদ্ধ মহিলা বাহিরে গিয়েছে। আমি দরজাটা খুলে যখনই বাহিরে তাকালাম তখন একটু বিস্ময়কর হয়ে গেছি। সেই বুড়িটি ওনার বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে কোথাও যেন হেঁটে যাচ্ছে। এদিকে আমি দৌড়ে গিয়ে সবাইকে ডাক দিলাম এবং সবাই আমার পেছনে লাফিয়ে উঠল। আমি তাদের চুপ করতে বলতেই সবাই চুপ হয়ে গেছে। তাদেরকে বুড়ির ব্যাপারটা বললাম, ওরাও আমার কথা শুনে একটু ভয় পেয়ে যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বুড়ি এত রাতে কোথায় যাচ্ছে, আমাদের সেটা দেখাই লাগবে। আমরা 5 জন মিলে বুড়ির পিছনে লাগলাম। চাঁদের আলোয় বুড়ি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। আমরা অনেক দূর থেকে ফলো করে আরেকটু সামনে যাচ্ছি। এর মধ্যে আর একটু কনফিউজড হয়েছি আমি। দেখলাম বুড়ির সামনে 2টা লাইট জ্বলছে, মানে 2টা আলোর ব্যবস্থা আছে, কিন্তু সেই আলাদা আলো আসছে কোথা থেকে। যাই হোক, সেটা আমরা বুড়ির সামনে গেলেই দেখতে পারবো। তারপর আমরা যেটা দেখলাম সেটা দেখার আগে যদি আমরা জানতাম এরকম কিছু দেখবো, তাহলে কখনো আমরা ঘুমও ভাঙতো না, কাউকে ডাকতামও না বা কখনো আসতামই না। বুড়ি বরাবর একটা কবরস্থানের গেট খুলে কবরস্থানের ভিতরে প্রবেশ করে ফেললো। এতে কবরের মধ্যে প্রবেশ করার কারণ কি? নিশ্চয় এর মধ্যে কোনো ঘাপলা অবশ্যই আছে। আমরা 5 জন হেঁটে হেঁটে কবরস্থানের দেওয়ালের ওপারে গিয়ে উঁকি দিয়ে দেখছি। কবরস্থানের দেওয়ালের বাইরে আমরা শুধু চোখ দুটো দেওয়ালের উপরে রেখেছি। সে কি করছে বৃদ্ধ মহিলাটি? বুড়ি একটা কবরের সামনে এসে তার হাতটা শাড়ির আঁচল থেকে বের করলো এবং আমরা যেন জ্ঞান হারাতে লাগছিলাম। হাতের একটা নখ যেন কোনো তলোয়ারের মতো, এত বড় বড় নখ আগে কখনো দেখিনি। নখগুলো দিয়ে একটা কবরের উপর বুড়ি জোরে জোরে আছাড় দিতে লাগলো। নখ দিয়ে মাটি তুলতে তুলতে উনি মাটির 70% মাটি তুলে ফেলেছে। আমরা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বুড়ি আসলে কি করতে যাচ্ছে। দেখলাম বুড়ির নখ দিয়ে কবর খুঁড়ে ভিতর থেকে কাপড় সহ একটি লাশ কবরস্থানের উপরে রাখলো। এরপর ধীরে ধীরে সেই বুড়ি লাশটি কাপড় ছিঁড়ে ফেলে দিল তার নখ দিয়ে। এরপর যা করলো সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তাই মহিলা ওর মুখ থেকে চুলগুলো সরাতে আমরা বাহির থেকে চমকে উঠেছি। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে বুড়ির পুরো মুখের মধ্যে মাংস নেই, এমনকি মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু মুখের মধ্যে কোনো মাংস নেই। এটা দেখেই আমরা ভয় পেয়ে যাই। এবং আরো আশ্চর্যকর বিষয় যা করলো সেটা হচ্ছে লাশের পাশে এসে বুড়ি হাত দিয়ে লাশের একটি হাত ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে এরপর কবরস্থানের সামনে বসে লাশটির হাতটি খেতে লাগলো। এদিকে আমি বমি করে দেওয়ার অবস্থায় চলে এসেছি। আরো ভালো করে খেয়াল করে দেখি ওর সামনে যে 2টা লাইট জ্বলছিল সেগুলো লাইট না, ওগুলো হচ্ছে বুড়ির চোখ দুটো জ্বলছে জল জল করে। রাতের বেলা বিড়াল কিংবা কুকুরের চোখ যেমন করে জ্বলে সেরকম বুড়ির চোখগুলো ঝলঝল করে জ্বলছে। আমরা আর এগুলো দেখতে পারছি না। ওই জায়গায় থেকে পালানোর সিদ্ধান্ত নিয়ে এক দৌড়ে বাসার দিকে রওনা দিলাম। বুড়ির বাসায় এসে আবার আমরা চমকে উঠেছি। যখনই দরজা খুললাম দেখলাম যে বৃদ্ধ মহিলা বাসার ভিতরে বসে আছে, চুলগুলো মুখের মধ্যে রেখে খাটের পাশে বসে আছে। আমি জিজ্ঞেস যে মহিলাটি ওখানে গিয়েছে, যার পিছু করেছি আমরা, সেই মহিলাটি দৌড়ে আমরা বাসায় আসার পরে দেখি এই খাটের উপর বসে আছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, কি দাদু এখনো ঘুমাননি? কিভাবে ঘুমাবো, আমার খিদে পেয়েছিল। ও ভালো হয়েছে দাদি, আমরা বাসায় যাচ্ছি। আজকে এখানে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে ক্ষমা করে দিয়ে। এত তাড়া কেন বাচ্চারা, আর একটু অপেক্ষা করো।
না দাদি, আমাদের হাতে এমন কোনো সময় নেই। বাসার ভিতরে ঢুকে আমাদের ব্যাগ কাঁধে নিলাম। বাইরে থেকে যখনই বাইরে হবো তখনই দেখলাম আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে, জোরে জোরে বিজলিও চমকাচ্ছে। আমরা বাইরে থেকে রওনা হব ঠিক তখনই। আচ্ছা, বাহির হওয়া কি ঠিক হবে এই মেঘ যেভাবে চমকাচ্ছে? তবে যাই হোক, অন্তত এই পিশাচ বুড়ির হাতের থেকে আমাদেরকে বাঁচতে হবে, মরতে চাই না আমরা। বাইরে থেকে বৃষ্টি আসতেই শুরু হলো। বাইক বুড়ির বাড়ির সামনে রেখে দিয়েছি, বেঁচে থাকলে সকালে এসে নিয়ে যাব এই ভেবে। এরপর আমরা হাঁটতে হাঁটতে অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম। রাত যখন 4টা বেজে গেছে, দরজা খুলেই আম্মি বলল, কিরে তোরা এভাবে এসেছিস কেন? কোনো গাড়ি মিলে নাই নাকি? পেয়েছি, কিন্তু রাস্তার মধ্যে যে গাড়িটি নষ্ট হয়ে গেছিল সেজন্য আনতে পারিনি। কি বলছিস? কোথায় হয়েছে এমন? ওই যে মুন্সি রাস্তার আসার সাথে একটা গাড়ি, মুন্সির রাস্তার মধ্যে আসার সময় একটা গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এরপর সেখান থেকে একটু সামনে এসে একটা বাসা দেখতে পাই, ছোট বাসা। সে বাড়িতে রাত কাটিয়েছি। জানো আম্মি, আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার কথা আটকে দিয়ে আম্মু আবার বলল, কোথায় রাত কাটিয়েছিস? মুন্সির রাস্তার সামনে যে বাড়ি আছে সেখানে। কিন্তু কিভাবে সেই বাড়িতে প্রবেশ করছিস? কেমন হতভম্ব হয়ে আম্মি জিজ্ঞেস করছে এই কথাটাই। কিভাবে আবার? একজন বৃদ্ধা মহিলা এসে আমাদেরকে দরজা খুলে দিয়েছেন। বৃদ্ধ মহিলার সাথে আমরা কথা শেষ না হতে আমার সাথে থেকে আমার পাশে দাঁড়িয়ে ছিল আম্মু হঠাৎ বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে আম্মিকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মির হুঁশ ফিরে আসে। তখন আমাদের বাসার মানুষজন জড়ো হয়ে গিয়েছে। অবশেষে আমরা জানতে পারলাম, আমরা যে বাড়িতে রাত কাটিয়েছি সেই বাড়িতে কোনো মানুষ থাকে না 3 বছর ধরে। ওই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা ছিল। কিছু ডাকাতরা সেই বৃদ্ধ মহিলাকে মেরে বাড়ি থেকে সব টাকা পয়সা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গিয়েছে। সে 3 বছর আগের কথা। এই মহিলাটি মারা গিয়েছে। এখন এই মহিলার আত্মা কবরস্থানের থেকে লাশ তুলে খায়। অনেকে বলে আমাদের ভাগ্য ভালো যে আমাদের কোনো ক্ষতি হয়নি। তারপর দিন দিন এলাকার কিছু কবিরাজ সহ গিয়ে ওই বাড়িটি ভেঙে ফেলা দেওয়া হয় এবং বিভিন্ন তাবিজ দিয়ে সেই জায়গা বন্ধ করা হয়। এরপর থেকে আর কখনো সেই পিশাচ বুড়িকে ওই জায়গায় দেখা হয়নি। এমন কথা আর শোনা যায়নি যে কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে এবং পিশাচ বুড়িটা তা খেয়েছে। দর্শক, আজকে এই ছিল বক্তব্য আমার। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশাপাশি আমি আরেকটি গল্প শোনাবো। চলুন আমরা প্রথমেই একটু এই গল্পটি শুনে আসি। আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শাহিন নামে এক ভাই। আসলে তিনি মানিকগঞ্জে থাকে, আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। তো এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88 বন্যার সময় আর কি, শুরু হয় নাই তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, ওনার বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা সেটা বয়স সামনে সারা শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসার আমাদের বাড়িটা থাকতো একবারে, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো আলো বলতে হচ্ছে রাসেল ভাই, রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, ওই যেসব বাড়িতে বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়া। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন চালু করে এই ব্যাটারিগুলো চার্জ দিত এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই, যে ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই কে মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলা লাগে সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে এরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়,
তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, ডিয়াসলাই এগুলি অ্যাভেলেবেল ছিল। তো ঘটনার দিন হচ্ছে মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলা ব্যাটারি আছে কিনা ঠিক মতো সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারির চার্জের দোকানটা আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশের শাটার যদি বাইরে থেকে বন্ধ করে তো ভেতরটা দিয়ে ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। তো এরকম সময় বৃষ্টি পড়ছে পড়ছে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গুড়ি গুড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে তখন তিনি দেখলেন যে দুটা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল তো দুটা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করতে হবে, কুকুর দুটার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে, তো তাড়াচ্ছে, চাচ্ছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দেয় মোটা তার দিয়ে একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। দুটো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে যেই পাশে কফিনটা রাখা আর কি, এবং হঠাৎ করে ভিতরে পাশে পিছন দিকে যে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে দুজন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীরটা ভেজা ছিল না, তারা দুজন বসে আছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কিগুলি আছে নাকি। বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর ডিয়াসলাই লাগবে। যে আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হচ্ছে আছে ভাই, এই গ্রামে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান, কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, এবং ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখে। পরে যখন শেষ হয়ে যায়। ডিয়ার লিসেনার, আপনারা যারা ভূত এবং ভালোবাসেন আর যে রাসেল ভাইকে ভালোবাসেন তারা সর্বদাই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত নতুন নতুন ইমেইল এপিসোড, নতুন নতুন ভূত এফএম এর নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। তবে শ্রোতা যারা ভূত এফএমকে ভালোবাসেন, ভূত এফএম শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর, তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। চলুন চলে যাই গল্পে। তারপরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা যাবে, মারা গেছে, উনি এই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই দুজন লোকের মধ্যে একজন, যিনি প্রায় 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি, কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকার ভিত্তিক যেসব মানুষগুলো ওনার কাছে যেত ওনার সবাইকে ভালো উপদেশ দিত, আমলের ব্যাপারে বলতো, মানে সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করবো না, নাহলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তো বা, কিন্তু এগুলি মজা করার বিষয় না, আপনারা যান দোকান থেকে চলে যান। তো উনি আমি দোকান বন্ধ করবো, আমাকে বাড়িতে যেতে হবে। তো উনি দোকানের ভেতর থেকে এরকম ওনাদেরকে এক প্রকার রাফ ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে 2টা পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হাওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার শার্প কিছু দিয়ে হার্টের মধ্যে কেউ যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম ব্যথা হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যেই জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করলেন যে এই জায়গায় বসি, তুই তোর মাকে ডেকে নিয়ে আয়। তার ছেলেকে বসে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাড়ির বাসায়, তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সে ওই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে, তো ওই জায়গাটা ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা থপাস করে শব্দ, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো, কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটা নর্মাল করে গাছ আর কি, এটা নিচে বসে আছে আর কি।
হঠাৎ করে একটা জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভিজে সে লুঙ্গির সাথে বেঁধে রাখছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে, মেয়ে মারা দেখে যে একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নাড়ি ভুড়ি সহ পড়ে। উনি চিৎকার করতে থাকে, ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত, ওখানে পিছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারো। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি সরি আসিফ ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা, মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে সে দেখলো যে একটা কুকুর, মানুষরূপী একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিহ্বা দিয়ে চাচ্ছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো মনে নেই, এরপরে তো আমার কিছু মনে থেকেও ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে। তো জিজ্ঞেস করে যে তোর এরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে, মানে প্রথমে বলতে যাচ্ছিল না, প্রেসার দিয়ে বললো যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। সে এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাউকে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি গাছের নিচে এসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই, তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সটেন্সিভ প্রেসারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বর, জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়, এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপ গুলা পারে, সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শুয়ে অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সবাই মনে করেছিল উনি মারা যাবেন আর কি, কারণ যে অবস্থায় বিলাপ পাওয়া শুরু করেছে, আগেকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা থাক, মানে ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, চলে যাওয়ার কারণে মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার চালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল, তো ব্যাটারি গুলোকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়ে সেদিন দোকানে যায়। দোকানে যাওয়ার পর তার চালককে বলে যে এইখান থেকে লিখে দেয় এইসব জায়গা থেকে তোকে ব্যাটারিগুলো তুলতে হবে, নইলে ব্যাটারিগুলো আবার চার্জ দিতে হবে, নইলে তার তো ব্যবসায়ী ব্যাটারিগুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6 জন লোক তার দোকানে আসে, এসে বলে আমাদের 2টা কফিন লাগবে, আপনাকে যে দুজন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনি কি রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন অর্ডার দেন তখন থাক, আপনি একটাই কফিন দেন, মানে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন, আর 2 জন মানুষের জন্য কাফনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। তো উনি বলে এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি। বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত, মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। তো ডেকে ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনারা একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে ক্ষেতের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, যা ঠিক আছে, একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসি বাড়িতে, একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার, কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে 2 জন লোক এসছে, ওরা কাফনের কাপড় চেয়েছে, কফিন চেয়েছে, সেগুলি জিনিসটা তো ওটা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলেছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে, সাথে ছিল তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রান্সে, মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করা, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। তো বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গা, কিন্তু যাদেরকে তিনি চিনে ওরা কেউ এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আর তখন মাত্র সন্ধ্যা,
মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা। কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে দুজন মানুষ শুয়ে আছে। ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানার চাদর টাইপের কিছু দেওয়া, দুইজনই শুয়ে আছে এবং ওনাদের পায়ের বরাবর পা থেকে 5-6 ফিট সামনে ওই যে 6 জন এসেছিল ওই 6 জন দাঁড়ানো। সেই 6 জনের বর্ণনা কি দিব? 6 জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখছি। তো তিনি ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে নেই, তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6 জন জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়াল কে নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি নিয়ে আসছি। যান ওইখানে সামনে যান। ওই দুইজন যে শুয়েছিল তারা তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না। আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো ধরনের ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিশ্চান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে আয়। তো তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, সে বসে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা দুইজনও রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে আপনি ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়ে ছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা দুইজন মানে মানে আপনি কাঠের মধ্যে মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো একটা শব্দ হলো এবং ওই 6 জন মিলে একসাথে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শালা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে যে এখন যা ঘটবে, হয়তো আমি একদম আমার একটা খারাপ অবস্থা হবে, না তো আমি মারা যাব। ওই 6 জন তাকে মানে অভয় দিল যে আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করে না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়। লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় খাটিনার দরকার ছিল না। আপনি রাত্রে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে এত বড় কাফনের কাপড় তাহলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, দুটা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিজিওরে বলেছে যে আপনি এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। বলে ঠিক আছে আপনাদেরকে আমি আগাই দিই, যেই 6 জন ছিল, ঠিক আছে আপনাকে আমরা আগাই দিই। ওই প্রবেশ পথে তার শ্যালক মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটায় হাঁটায় নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে যেই বাড়ি আসতে, যে বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, ক্ষেত পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে। আমি কই ছিলাম আমি নিজেও জানি না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথা আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম, এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট সাইড, লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ, ঠোঁট সবই আপনার প্যারালাইজড হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি। 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। উনি আমি অনেকবার এই ঘটনা ঘটার পর অনেকে বলেছে, কিন্তু রাসেল ভাই ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু কারো কোনো ক্ষতি করা ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে তার সাথে ঘটনাটা কেন ঘটেছে, তিনি তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তারা অনেক পছন্দ করত, যে দুজন মারা গেছে তারা বাবাকে পছন্দ করত, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য হয়তো তার সামনে দেখা দেওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল রাসেলের প্রথম স্টোরি। ওকে, হ্যালো রাসেল ভাই। হ্যালো বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে, এটা হচ্ছে ঢাকার উত্তরের কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে।
তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে, ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ও, ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা, ওইভাবে করে রেডি করে রেখেছে, ওখানে ক্রিব আছে, রকিং হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা, তো ওরা ওই বাসায় ওঠে এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয়। তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি, তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরানি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা, তো লাইটটা যখন নিভে যায় তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা, মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায়, কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটে অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়, এবং হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা, এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিম ঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে আসলে, লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে, বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন তোমাকে। তো বলে যে আমি এরকম উঠছি, এরকম মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে। তো তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে, লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের,
ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেড়ে করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো ও করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক, খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে। এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই। কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে, তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে, ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি ওই যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়। এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে। ওই দিন আর নামে না ও বাসার ভেতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে